সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেনমেন্ট হয়। সম্প্রতি হয়ে গেল কলকাতার এক নামকরা রেস্টুরেন্টে পরিচালক অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবির প্রেস মিট। উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা। ছবির নাম কোভিড লেটার। এটি একটি ইংরেজি ছবি যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন পৃথা সেনগুপ্ত, সাগনিক মুখার্জি, ঐশিকা ব্যানার্জি, অর্পিতা চ্যাটার্জি এবং পম্পা ব্যানার্জি প্রমুখ। এই ছবিতে মিউজিকের একটি দারুণ ভূমিকা রয়েছে। সঙ্গীত পরিচালনায় চিরন্তন ব্যানার্জি এবং ব্রিটিশ সুরকার পিটার ডি মনসি কোনিগ্লিয়ানো। আ ফাউল মাউথ ফিল্মসের ব্যানারে চন্দ্রজিৎ চ্যাটার্জির প্রযোজনাতে মুক্তি পাবে এই ছবিটি। সবকিছুর পিছনেই একটা যুক্তি থাকতে হবে বা যুক্তি খাড়া করতে হবে এমন ধারণায় বিশ্বাসী নন অভিনেতা পরিচালক অনিন্দ্য পুলক ব্যানার্জি। তাই দুটি অ্যান্টি লজিক ফিল্ম তৈরি করে ফেলেছেন তিনি ইতিমধ্যেই। আর এবার নির্মাণের পথে তার তৃতীয় ছবি কোভিড লেটার। ছবি নিয়ে তার কি বক্তব্য বললেন পরিচালক। এটা এমন একটা ক্রাইসিসের জায়গা থেকে স্ক্রিপ্টগুলো তৈরি হয়, সেই ক্রাইসিসটাকে আমি নিজে আর্টিকুলেট করতে পারি না। তখন একটা পুরো যে চিন্তার যে জগৎটা না, সেটা ভীষণ এলোমেলো হয়ে যায়। ফলে তারই একটা রিফ্লেকশন আমরা এই ছবিতে দেখতে পাই। আমি এরকম একটা অবিন্যস্ত সমাজ ব্যবস্থায় না খুব বেশি সুবিন্যস্ত একটা স্ক্রিপ্ট লিখতে পারি না এবং সুবিন্যস্ত কাজও আমি করতে পারি না। অনেকটা ধরো, আমি জাস্ট তুলনা করছি না, এমনি তুলনা কোনো প্রসঙ্গই ওঠে না, কিন্তু দেখবে একটা প্যাটার্ন ছিল ঋত্বিক ঘটকের। দেখে মনে হবে যেন এইটা কি হচ্ছে, ফ্রেমটা এরকম কেন, কি বলছে, লাউড কেন, এরকম কেন। আমি তাদেরই জেনারেশনের পরের জেনারেশন, তো ফলে আমার ওটা হচ্ছে আমার ইতিহাস। এবার কথাটা হচ্ছে কি, ইতিহাসের সাথে আমার সম্পর্কটা কি, যে কারণে আমি সবসময় বিশ্বাস করি প্রত্যেকটা আর্টিস্টের একটা ইতিহাস বোধ থাকা দরকার। তুমি ইতিহাসকে কেমন করে দেখবে? তুমি কি ইতিহাস থেকে নিজেকে লিবারেট করবে? একটা ফিলসফি হচ্ছে তাই, যে তুমি নিজেকে পাস্ট থেকে লিবারেট করো, তবে তুমি ফিউচার দেখতে পারবে। আদারওয়াইজ আরেকটা ফিলসফি হচ্ছে যে তুমি পাস্টের সাথে লেপ্টে থাকো। এবার আমি পাস্টের থেকে লিবারেট করতে চাইছি নিজেকে, যে কারণে এই যে ধরনের সিনেমা দেখে আমি বড় হয়েছি, এখান থেকে আমি মুক্তি চাই। আমি প্রথম বলতে পারি এটুকু, যখন সিনেমা করবো বা লিখবো বলে ভাবলাম, তখন আমি প্রথম শিব ঠাকুর নিয়ে পড়াশোনা করলাম। যে কেন ভারতীয় আমি কোথায় সেটা বুঝতে হলে আমার 3টে ঠাকুর পড়তে হবে, একটা শিব ঠাকুর, একটা রামকৃষ্ণ ঠাকুর, একটা রবীন্দ্রনাথ ঠাকুর। এবং আমি থরলি প্রায় 7-8 বছর আমি শিব ঠাকুর আর রবীন্দ্রনাথ ঠাকুর যেমন জন্মের পর থেকে পড়তে হয়েছে, কারণ আমার বাড়িতে রবীন্দ্রসঙ্গীতের চর্চা ছিল আর কি। পেছনে বালিশ দিয়ে যখন হাত কাঁপতো তখন থেকে রবীন্দ্রসঙ্গীত গাইতে হতো আমাদের, নাহলে চত্থাপ্পড় খেতে হতো। ফলে আমি গান কখনো শুনিনি রবীন্দ্রনাথ আর লালন ছাড়া। আমি সত্যি, হ্যাঁ, সমস্ত ইউরোপিয়ান মিউজিক শোনা আছে, অন্তত ক্লাসিক্যাল ইউরোপিয়ান মিউজিক নিয়ে যে কোনো মিউজিশিয়ান বলে আমি কথা বলতে পারবো আর কি। তো যাই হোক, এইখান থেকে আমি শিব ঠাকুরের থেকে ধারণা পেলাম যে ডিস্ট্রাকশন অফ ওল্ড অ্যাটাচমেন্ট বলে একটা কথা পেলাম। শিবের একটা তাণ্ডবের একটা শব্দ আর কি, তাণ্ডবকে এইভাবে অর্থ করা হয়েছে যে ডিস্ট্রাকশন অফ ওল্ড। আমার মনে হচ্ছে বাংলার ছবির অ্যাটাচমেন্টটা ভীষণ পুরনো হয়ে গেছে, এটাকে ভেঙে ফেলতে হবে। এবং আমি যেটা একটু আগেও বলছিলাম যে আমি কখনোই আমি রিয়েলাইজ করতে পারি না আমার ডিপেস্ট ডিজায়ার, আমার ফিয়ার, হ্যাঁ, এগুলো আমি রিয়েলাইজ করতে পারি না। অন কন্ডিশন আমি তখনই রিয়েলাইজ করতে পারবো যদি আমি সেটাকে ফর্মুলেট করতে পারি। এবার আমি ফর্মুলেটও করতে পারি না, হিউম্যানিটি কখনো ফর্মুলেট করতে পারবে না তার ডিপেস্ট ডিজায়ার। সো এই যে ভীষণ একটা জটিল একটা আবর্ত আর কি, সেই আবর্তের মধ্যে আমার দুটো চরিত্র, কোভিড একজন এবং লেটার একজন। তুমি জানবে যে কোভিড বা লেটার এগুলো নাউন নয়, কিন্তু ধরো এইখান থেকে শুরু থেকে আমার চ্যালেঞ্জটা শুরু হচ্ছে আর কি। কেউ বলতেই পারে ইটস কমপ্লিটলি অ্যাবসার্ড আর কি। এবং এই ধরনের গল্প সাধারণত, যেহেতু এটা গল্প নয়, এটা পুরোটাই হচ্ছে তোমার এটা হচ্ছে ন্যারেটিভ বেস। তুমি কেমন করে ন্যারেট করছো, তোমার যেই অ্যাবসার্ডিটি, এটাকেও তো ন্যারেট করতে হয়। সেই ন্যারেট করবার জন্য আমার কতগুলো চরিত্রের দরকার হচ্ছে। এখানে প্রকৃতি পুরো আউট অফ ফোকাস আর কি, প্রকৃতির কোলেই হচ্ছে পুরো ঘটনাটা, কিন্তু প্রকৃতির সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়নি। 17th সেঞ্চুরির একজন পোয়েট বলেছিল নাকি যে উই ডোন্ট ল্যাক ন্যাচারালনেস, উই ল্যাক নেচার। ন্যাচারালনেস, আমরা এটাও বিশ্বাস করি যে ক্যামেরার সামনে পৃথিবীর কোনো একটার ফ্রি হতে পারে না, পৃথিবীর কোনো একটার ফ্রি হতে পারে না, সে জন্মাইনি এখন ক্যামেরার সামনে। আমরা ন্যাচারালনেসটাকে শো করি, বাট ওই নেচারটা ল্যাক করি আমরা। হ্যাঁ, তো আমি কোথাও তালাশ ওইখানে যে আমরা কীভাবে ওই ন্যাচারালনেসটাকে কতটা কমিয়ে আনতে পারি, নেচারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। সে কারণে নেচারেরটা আমার কাছে এই ছবির মূল জায়গা, এবং নেচারের কোলে কীভাবে মানুষদের অবস্থা হয়েছে আর কি, মানুষ কেমন করে কমব্যাট করছে, সেইটা নিয়ে হচ্ছে এই গল্প।
এই ছবিতে মিউজিকের একটি দারুণ ভূমিকা রয়েছে। ছবিতে মিউজিকের ভাবনা কিভাবে আসা জানালেন পরিচালক অনিন্দ পুলক ব্যানার্জি। সঙ্গীত আমি নর্মালি খুব অর্থবহ জায়গা থেকে, এবং যেহেতু এটা ইংরেজিতে এবং কনটেক্সটটা ভীষণভাবে ওয়ার্ল্ড ওয়াইড একটা সমগ্র মানুষের একটা কনসেপ্ট, তো সেখানে আমি চেয়েছিলাম যে একজন বিদেশি কোনো কম্পোজারকে। সেক্ষেত্রে আমরা এখানে পেয়েছি আমাদের পিটার ডে মনসে বলে একজন ব্রিটিশ মিউজিক কম্পোজার, হ্যাঁ, অক্সফোর্ড পাস আউট। তো তার সাথে তাকে পাঠাই, মানে পুরো বিষয়টা তার সাথে নিয়ে কথা হয়, তখন সে নিজে খুব উৎসাহিত হয়েছে যে হ্যাঁ, কারণ সে পিটার নিজে বললো তোমার দেবে, তোমার ক্লিপটা পেয়ে যাবে। ও 60s অক্সফোর্ড থেকে পাস করেছে, ও নিজেও লজিকটা কোনো দিনও বোঝেনি। আমার তখন খুব মজা লাগলো যে একটা ওরকম লোক, সেও জীবনে লজিক বোঝেনি। সত্যি আমি লজিক বুঝি না যে শিল্পে কী করে 2 আর 2 4 হয়, এটা আমি বুঝিনি। শিল্পে আমার কাছে 2 আর 2 98 হয়, 97 হয়, 106 হয়। শিল্পে কখনো ওটা সব মানে ওই আটপৌরে বাঙালি জীবনে যারা বিশ্বাস করে তারা হচ্ছে শিল্পে বাজারে যায়, ইলিশ মাছ কিনলো 1000 টাকা দিল, 800 টাকা দাম হলে 200 টাকা ফেরত দিল, সেই লেনদেন ওটা বাস্তবে চলে। বাস্তবের সত্য আর শিল্পের সত্য এক নয়, শিল্পের একটা অন্য সত্য আছে আর কি। তো যাই হোক, এইসব আমি বুঝিয়েছি। তো ভদ্রলোক অনেক বড় একজন লোক, সে তার বিরাট কাজ রয়েছে, তো সে খুব ইন্টারেস্টেড হয়ে তখন সে প্রায় আমাকে বিনা পয়সায় তার কাজ দিতে রাজি হলো আর কি। আমার চিরন্তন মিউজিক করছে, তার পাশাপাশি ওনার আমরা পিস ব্যবহার করতে পারছি, হুইচ ইজ মানে অ্যাবসলিউটলি অ্যামেজিং। মানে আমি ভাবতেই পারিনি যে এটা আমার কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। আমার টিমের প্রত্যেকেই প্রচণ্ড উৎসাহিত যে হ্যাঁ। ভিন্ন চরিত্রে অভিনয় করা তার কাছে একটি বড় স্বপ্ন, আর সেই চরিত্রই যখন তিনি পেলেন তার কাছে কতটা চ্যালেঞ্জিং হয়ে উঠল জানালেন ছবির অভিনেত্রী পৃথা সেনগুপ্ত। এই প্রথম কোনো আমি একটা চরিত্র করতে যাচ্ছি যেটায় ডেফিনেটলি কোনো চরিত্র নেই। আজকে যদি আজকে আমি লোভকে রিপ্রেজেন্ট করছি, আমি লোভ। তো লোভের ভেতরে যে আত্মকথা থাকবে, তো সেটাই আজকে শব্দরা যখন নিজেই কথা বলতে যাবে তাদের বহিঃপ্রকাশটা কী হবে। সো অ্যাবসলিউটলি ইটস এ ভেরি অ্যাবস্ট্র্যাক্ট থিং। এইবার এই কাজটা করে আমার একটাই মনে হয়েছে যে আমরা কাজটা করতে করতে মানে হয় না যে সব ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ক্যারেক্টার্সরা সবাই খুব রেডি থাকে, প্রি প্রোডাকশানে খুব রেডি করে যায় যে আমি একদম রেডি করে যাচ্ছি, স্ক্যানিং রেডি, এইভাবে করব। কিন্তু এই এমন একটা এমন একটা স্ক্রিপ্ট আমি বেছেছি যেটা ওই যে বললাম মজা করতে করতে করব, তারপরে ডিরেক্টর আমাদেরকে যে পথে নিয়ে যাবে সেই পথেই করব। বাট হ্যাঁ, আমার বিশ্বাস আছে এই ছবিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে হয়তো অডিয়েন্সরা কীভাবে নেবে তা জানি না, কীভাবে কানেক্ট করবে সেটা একেবারে অডিয়েন্সদের ওপর। মানে ওই যে আমি এই কথাটা আরও অনেকবার বলেছি যে আমার কাছে হয়তো গান্ধীর থেকে নেতাজি এগিয়ে, বা আমি জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে বলছি। তো এটা আপনাদের কাছেও মানে আপনি কি আদৌ কোভিডকে নিয়ে চলবেন না লেটারকে নিয়ে চলবেন, এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে আপনাদের উপর, আপনাদের পারসেপশনের উপর। স্মাগ ওয়াচ মেকারের পর আবারও বাবা অনিন্দ পুলক ব্যানার্জির সাথে এই ছবিতে কাজ। তার চরিত্রটি কেমন জানালেন ছোট্ট ঐশিকা ব্যানার্জি। ওয়াকার হচ্ছে দুজন থাকে, ওয়াকা 1 আর ওয়াকা 2, শুধু হাঁটি আর কথা বলি। এখনো তো জানি না, কাজ করার পরে বলতে পারবো। কোভিড লেটার চরিত্রটি তার কাছে কিভাবে আসা জানালেন সাগ্নিক মুখার্জি। আমার ইকুয়েশনটা অন্যরকম ছিল একটা সময়, তো তারপরে অনেক বছর আমাদের যোগাযোগ ছিল না। তো তারপরে যখন ফাইনালি আমাকে এই কাজটা করা, ও যে ছবি বানাচ্ছে সেটা আমি জানি এবং ছবি আমি দেখেওছি। তো আমাকে তখন ফোন করে একদিন বললো 2 সপ্তাহ আগে যে আমি একটা ছবি বানাচ্ছি, তুই করবি। তো আমি তখন বললাম যে অনেক দিন কাজ হয়নি, একসাথে দেখাও হয়নি, করাই যেতে পারে। তো তখন স্ক্রিপ্টটা পাঠানোর পরে আমি একটু নড়ে চড়ে বসলাম, বিকজ অনিন্দ যে ধরনের কাজ করে এসছে এত বছর ধরে এবং ও যে ধরনের ছবি বানায় সেটার মধ্যে একটা ডিস্টিংক্ট ডিফারেন্স আছে। এবার আমি এই ধরনের ছবি করি, অন্য একজন মানুষের সঙ্গে করি। সো এবার আমার খুব ইন্টারেস্টিং লাগছিল যে ও এই সাবজেক্টটাকে কীভাবে ট্রিট করবে বা ডিল করবে। সো সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং, যেহেতু এই সাবজেক্টের কাজ আমি আগে করেছি, অন্য মানুষের সঙ্গে করেছি, সো আমার একটা অভিজ্ঞতা আছে। সো আই জাস্ট ওয়ান্ট টু এক্সপ্লোর দ্যাট অনিন্দ কীভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করছে। এটা বলতে গেলে বলতে হয় যে চরিত্র বলতে আমরা যা বুঝি এই ছবিতে সেরকমভাবে ঠিক ডিফাইন করা মুশকিল। তার কারণ এই চরিত্রটা অ্যাকচুয়ালি আমরা দেখাচ্ছি হয়তো পুরুষ, কিন্তু এই চরিত্রটার মননটা পুরুষ নাও হতে পারে। এই চরিত্রটা আদৌ মানুষ কিনা আমি জানি না। এই চরিত্রটা হয়তো মানে একটা, আমরা তো অনেক ইমোশন থাকে আমাদের, রাগ, দুঃখ। এবার দুঃখ বা রাগ যদি অ্যাজ এ হিউম্যান বিংয়ের বডিতে রিপ্রেজেন্টেড হয় তাহলে সেটা কীরকম হবে? মানে এখানে কোনো রাম, শ্যাম, যদু, মধু এরকম চরিত্রের নাম তো নেই। সো ইটস আ ক্যারেক্টার কল লেটার।
এবার এই লেটারের কোনো জেন্ডার নেই, সো আমি ব্যাপারটাকে ওইভাবেই দেখছি, ইটস এ জেন্ডারলেস ক্যারেক্টার। তো সেটাকে আমি কীভাবে এক্সপ্লোর করবো, দ্যাট সামথিং ভেরি ইন্টারেস্টিং। এই ছবিতে যখন সঙ্গীতের ভূমিকাই অন্যরকম, তখন দর্শকরা কী ধরনের সঙ্গীত পেতে চলেছে এই ছবি থেকে জানালেন সঙ্গীত পরিচালক চিরন্তন ব্যানার্জি। অ্যান্টিলজিক অলসো হ্যাড ইজ ওন লজিক, সো ইন দ্য সেন্স দ্যাট মানে মিউজিকটা আমি আগে যেহেতু দুটো ছবির আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, অনন্তদার আগের ছবি স্মাগ এবং ওয়াচমেকার দুটোই মিউজিক আমার করা, সেই জায়গা থেকে আমি বুঝতে পারি যে ও কোন এক্স্যাক্টলি হোয়াট হি ট্রাইজ টু অ্যাড্রেস ইন আ পার্টিকুলার ফিল্ম, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ মিউজিক ডিরেক্টর টু আন্ডারস্ট্যান্ড যে ডিরেক্টর কী চাইছে। সেই জায়গা থেকে আমি বলবো যে যেই ছবিতে এখন অবধি দুটো গানের কথা হয়েছে, বা সেটা যেরকম আমরা ট্র্যাডিশনালভাবে গান শুনে অভ্যস্ত বা অ্যারেঞ্জ করে অভ্যস্ত, তার থেকে অনেকটা একটু ভিন্ন ধরনের। সো দ্যাট ইজ ওয়াই উই আর ট্রাইং টু, হোয়াট আই এম ভেরি excited about is like we are trying to question the structure of any film making, structure of song making as well. মানে আমরা যেরকম ধরি একটা মুখরা আছে, একটা অন্তরা আছে, একটা সঞ্চারী আছে, সো একটা স্ট্রাকচার আছে, সো ওয়্যার উই আর ট্রাইং টু ব্রেক দ্য স্ট্রাকচার। মানে আমরা হিউম্যান মাইন্ড এমনভাবে ট্রেন্ড হয়ে গেছে এখন যে যা আমি শুনে এসেছি বা যা দেখে এসেছি ওটাকে এমন ঠিক মনে করি, কিন্তু তার থেকেও বড় ঠিক আছে ইউনিভার্সে, আরও অনেক কিছু এক্সপ্লোর করার আছে যেটা আমরা করিনি। সো ইন দ্যাট ওয়ে মানে শঙ্করাচার্যের কথাই আর কি, মানে হিউম্যান লজিক ইজ ভেরি লিমিটেড অ্যান্ড অ্যাকশন ইজ ফিউটাইল। সো এটাকে বুঝতে হবে যে লজিকটা দিয়ে আমরা যেটা করছি যে কোনো জিনিসই সেটা খুব লিমিটেড একটা জায়গা। সো এক্সট্রাঅর্ডিনারি জায়গায় যেতে গেলে আমাদের ওই লজিকটাকে ব্রেক করতে হবে। তো মিউজিক্যালিও আমি চেষ্টা করছি যে আমার মিউজিকের মধ্যে আমি যেন সেরকম একটা এক্সপ্লোরেশনের জায়গা তৈরি করতে পারি, উইচ ইজ ভেরি ডিফারেন্ট দ্যান দ্য নর্মাল থিংস দ্যাট উই নর্মালি কম্পোজ ফর এনি সিরিজ অফ ফিল্ম। একটা র্যাপ রয়েছে আর একটা পুরো একটা ভিক্টোরিয়ান এরার একটা থিম মিউজিক রয়েছে, মানে উইচ ইজ লাইক শুনলেই মানুষ বুঝতে পারবে যে আপনি সাডেনলি 200 বছর পিছিয়ে যাবেন। মানে দ্য মোমেন্ট ইউ লিসেন টু ইট ইউ উইল ফিল দ্যাট আই এম জাস্ট 200 years ব্যাক। সো সেটা একটা খুব চ্যালেঞ্জিং, কারণ আমরা সেগুলোকে মিউজিকটা কনস্ট্যান্ট শুনে বোঝা যে হাউ টু, এই যেরকম এক্ষুনি ও বলছিল যে বেথোভেনের 9th সিম্ফনি বা বেথোভেনের সময়ের মিউজিক শুনে যে ওখানকার মানুষের অ্যাকচুয়ালি মিউজিক ইজ নাথিং বাই দ্য লাইফস্টাইল। এখন আমরা যেরকম লাইফস্টাইলে আছি সেই লাইফস্টাইলের মিউজিক আমাদের পছন্দ, ফাস্ট পেপি দিস দ্যাট, বিকজ আমরা সেরকম লাইফস্টাইলে আছি। তো তখনকার সময় যে লাইফস্টাইলটা ছিল সেটাকে কিন্তু সেই মিউজিকটা রিফ্লেক্ট করতো। তো আমাদেরকে ওই পিছিয়ে গিয়ে সেই লাইফস্টাইলটাকে অ্যাডপ্ট করতে হচ্ছে। সো দ্যাটস হাউ উই ক্যান প্রডিউস দ্যাট থিং। সো ইটস ভেরি ইন্টারেস্টিং, ইটস ভেরি চ্যালেঞ্জিং অ্যান্ড আই এম লাভিং দ্য চ্যালেঞ্জ। গতানুগতিক ছবির বাইরে পুরো কনসেপ্ট, ছবির মেকিংয়েও কি পড়েছে তার ছাপ, জানালেন পম্পা ব্যানার্জি। যেটা বলা সেটা হচ্ছে যে আমাদের এই ফিল্মের জার্নিটা তথাকথিত সিনেমার জার্নির থেকে একদমই আলাদা। অ্যান্টিলজিক শুধু সিনেমাটা নয়, পুরো ফিল্মের মেকিং প্রসেসটাও আমরা বলি অ্যান্টিলজিক। কোনো গতানুগতিক সিস্টেমের মধ্যে দিয়ে গিয়ে এই সিনেমাটা আমরা তৈরি করি না, সেভাবে কাস্টিং, সেভাবে ওয়ার্কশপ, যেভাবে এগোয়, যেভাবে প্রচলিত সিনেমা দেখতে বাঙালিরা অভ্যস্ত, এটা টোটালি তার বাইরে একটা কনসেপ্ট, সেভাবেই তৈরি করা। এবং পুরোটাই একটা যেটা হয় যে আমি যেটা বলছিলামও যে আমাদের যাদেরকে নিয়ে আমরা কাজ শুরু করেছি, আমরা চাই যতদিন আমরা কাজ করব তাদেরকে নিয়েই কাজ করব। যেমন চিরন্তন রয়েছে, রাজা রয়েছে, আমাদের প্রথম দিনের কাজ থেকে ওরা আমাদের সাথে রয়েছে। জাস্ট একটা ফ্যামিলির মতন করে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করা। কোভিড লেটারের টাইটেল অ্যানাউন্সমেন্টের দিন পুরো টিমকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন অভিনেত্রী বাসব দত্তা চ্যাটার্জি। আমি সত্যি কথা বলতে কি ছবিটার বিষয়ে কিন্তু কিচ্ছু জানি না, সো আই কান্ট সে এনিথিং অ্যাবাউট ইট। শুধুমাত্র অনিন্দদা আমাকে বলেছে আসতে, আজকে আমার কোনো কাজ ছিল না সেরকম। আমি জানি অনিন্দদার সঙ্গে মানে আড্ডাটাই আমার খুব ভালো লাগে, আর অভিনেতা অনিন্দদাকে আমার ভীষণ পছন্দ। একসঙ্গে অনেকগুলো কাজ করেছি, অনিন্দদা থাকলে একটা কমফর্ট জোন আছে, তৈরি হয়ে গেছে অনেক দিন ধরে কাজ করে। তো অনিন্দদা ডেকেছে, সেজন্যই আমি এসছি। অনিন্দদার এই কাজটার জন্য, এই ছবির জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। এবং অনিন্দদার ভাবনা চিন্তাটা তো একটু অন্যরকম, আমরা অভিনয়ের ক্ষেত্রেও দেখি, অভিনয় যখন করি অনিন্দদার সঙ্গে দেখি যে একদম অন্য ধরনের একটা অভিনয়। তো তার মানে তার ভাবনা চিন্তাটার মধ্যেও একটা নতুনত্ব কিছু থাকবে, একটা অভিনবত্ব কিছু থাকবে, সেরকমই কিছু আমরা দেখতে পাবো। সেরকমই আশা রাখছি, দেখা যাক ছবিটা কেমন হয়, নিশ্চয়ই খুব ভালো হবে। টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।